গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং ম্যাম। বলছি আমাকে একটু 6:20 অবধি টাইম দাও। হ্যাঁ একটুখানি, হ্যাঁ আমি তোমাদের থেকে টাইম চেয়ে নিচ্ছি, তোমার জাস্ট একটু 6:20 অবধি ওয়েট করো। হ্যাঁ ম্যাডাম, কোনো অসুবিধা নেই। ওকে ওকে। ওকে, আজকে তাহলে শুরু করছি। দাঁড়াও আমার স্ক্রিনটা প্রেজেন্ট করি। আচ্ছা, আজকে তোমাদের কনস্টিটিউশন একটা যে পার্ট পড়াবো সেটা হচ্ছে রিটস ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা, আমরা এর আগে যে ক্লাস, দাঁড়াও আমরা এর আগের ক্লাসগুলোতে দেখো ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস এগুলো সম্পর্কে পড়েছি। এছাড়াও আমাদের 5টা রিটস আছে যেগুলো সম্পর্কে আমাদের পড়তে হয় এবং সেখান থেকে প্রশ্ন আসে। দেখো, এই রিটের জেনারেল মিনিংটা কি বলছে, মানে এটা রাইটের থেকে কোথায় আলাদা, যে ফর্মাল অর্ডার ইন writing issued under seal in the name of a sovereign government court or other authority commanding an officer or other person to whom it is issued। মানে এটা ফান্ডামেন্টাল রাইটস এর বাইরেও একটা গিয়ে, ধরো কোনো কারণে কোনো কিছুর কোনো মানুষের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার কেসে এই জিনিসগুলো প্রযোজ্য হয়। ঠিক আছে, দেখো কোনো একটা মানে ধরো এই কেসগুলো পরে সৃষ্টি হয়, মানে প্রি ডিফাইন্ড নয়। ঠিক আছে, কোনো একটা জায়গায় সেটা তার অধিকার কোথায় ক্ষুণ্ণ হচ্ছে সেটা জন্য এই রিটটা, মানে মানুষ এইখানে তার দাবি করতে পারে। আচ্ছা, কনস্টিটিউশনাল রেমেডি। কনস্টিটিউশনাল রেমেডি মানে কি বলছে, ধরো আমরা কনস্টিটিউশন আমাদের আমাদের হায়ার অথরিটি হচ্ছে সুপ্রিম কোর্ট, তার কোনো রায়ের ঠিক বিরুদ্ধে না, কোনো রায়ের সপক্ষে আমরা কোনো কিছু যদি তুলে ধরতে চাই যে এখানে তার ভুল হচ্ছে, যে এখানে আমাদের এই 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 রাইটসটা ক্ষুণ্ণ থাকছে না, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কনস্টিটিউশনাল রেমেডি মানে কনস্টিটিউশনের আবার মানে পুনর্পরিবর্তনের জন্য দাবি করতে পারি। সেটা দুটো আর্টিকেল দিয়ে করতে পারি, একটা হচ্ছে আর্টিকেল 32 আর একটা হচ্ছে আর্টিকেল 226। দেখো, এটা হচ্ছে 32টা হচ্ছে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এবং 226টা হচ্ছে হাইকোর্টের ক্ষেত্রে। এটা কিন্তু খুব ভালো মতো তোমরা পড়বে।
আর্টিকেল 32টা মানে কোন দুটো কনস্টিটিউশনাল রেমেডি হিসেবে কাজ করে। আচ্ছা দেখ নেক্সট আর্টিকেল 32 এটা কি বলছে যে ইট গ্রান্টস অ্যান এক্সটেন্সিভ অরিজিনাল জুরিসডিকশন টু দ্য সুপ্রিম কোর্ট ইন রিগার্ড এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। ধরো সুপ্রিম কোর্ট এমন কোনো রায় দিয়েছে যেটাতে কোন একটা আবার কেউ কেউ জয়েন করলো, ওকে, যে ক্ষেত্রে কোনো একটা ধরো কোনো একটা অথরিটি কিংবা কোনো একটা একটা বডি তো বটেই, মানে বলতে পারো কোনো একটা বডিরই কোনো একটা রাইটস ফান্ডামেন্টাল রাইটস লিগালি ক্ষুণ্ণ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সে আর্টিকেল 32 দিয়ে সে অ্যাপ্লাই করতে পারে, রিপিল করতে পারে। আর আর্টিকেল 226টা কি, ইট ক্যান বি এক্সারসাইজ নট অনলি ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস বাট এনি আদার পারপাস। বলছে যে শুধু এটা মানে আর্টিকেল 32 ক্ষেত্রে একটা মেনশন করে দেওয়া যায় ওটা খালি ফান্ডামেন্টাল রাইটস তোমার অক্ষুণ্ণ হলে তবেই করা যাবে, এখানে কিন্তু আদার্স কোনো কেসের জন্যও করা যাবে। আর এখানে আরেকটা বলেছে দেখো, জুরিসডিকশন ইজ ওয়াইড অ্যান্ড এক্সটেন্ড টু ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড আদার কনস্টিটিউশনাল রাইটস। মানে এই ক্ষেত্রে এটা আরো একটু বেশি ফ্লেক্সিবল আর্টিকেল 26টা, যেটা শুধু ফান্ডামেন্টাল রাইটস না বাকি সমস্ত কিছুর ক্ষেত্রে এর মানে এই জুরিসডিকশনটা এর মানে এতটাই এক্সপান্ড করেছে। নেক্সট দেখো এই দুটো কোথায়, মানে এই দুটোর মধ্যে একটা কম্পারিজন চার্ট এখানে দেওয়া হয়েছে। এখানে দেখো আমি আমি এটা তোমাকে আগেই বললাম যে এটা শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস এর জন্য, আর এখানে দেখো এনি পারপাস মানে কোনো ধরো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস বা অন্যান্য কিছুর ক্ষেত্রে এটা মানে আদার দেন ফান্ডামেন্টাল রাইটস এটা কাজ করবে। আর এটা দেখো অ্যাজ ইট ফলস আন্ডার পার্ট 3 ইট ইজ ফান্ডামেন্টাল রাইট, আর রেমেডি আন্ডার আর্টিকেল ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট। আচ্ছা এটা যেহেতু শুধু ফান্ডামেন্টাল রাইটের আন্ডারেই কাজ করে এই জন্য এইটাকে মানে এটা পার্ট 3 এর মধ্যে আছে। পার্ট 3 তে আমাদের কি ফান্ডামেন্টাল রাইট আছে, সেই পার্ট তোমাদের দেখিয়েছিলাম না যে আমাদের কনস্টিটিউশনে কতগুলো পার্ট আছে, কতগুলো আর্টিকেল আছে, কতগুলো শিডিউল আছে, একদম ফার্স্ট ক্লাসে হয়তো করিয়েছিলাম এই কনস্টিটিউশনে। আর আর্টিকেল 226 কে ফান্ডামেন্টাল রাইটের কোনো আর্টিকেলের মধ্যে ধরা হয় না। তাহলে আর্টিকেল 32 আর্টিকেল 226 এর মধ্যে পার্থক্য বুঝতে পারলে? শুধুমাত্র ফান্ডামেন্টালের জন্য, তাই তো? মানে আর্টিকেল 32টা শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস এর জন্য কাজ করে, আর তুমি আদার্স যে কোনো কিছুর জন্য, যে কোনো সিভিল রাইটস এর জন্য, কনস্টিটিউশনাল রাইটস, লিগাল রাইটস এর জন্য, ধরো যেমন রাইট টু প্রপার্টি, এটা তো এখন আর ফান্ডামেন্টাল রাইট নেই। এবার ধরো তোমার একটা এই কেসগুলো আমরা পড়বো এখন সামনে, যে তোমার ধরো কোনো একটা কোম্পানি আছে, সেই কোম্পানির সঙ্গে একটা কেস চলছে, ধরো ঠিক আছে, একটা কোম্পানির সাথে তোমার ধরো একটা কোনো প্রপার্টি নিয়ে তোমার একটা কেস চলছে, তখন সেখানে এমন একটা রায় দিল যে ক্ষেত্রে এবার এটা তো কোনো ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে না, সেইটা নিয়ে তুমি আর্টিকেল 226 দিয়ে তুমি কেস করতে পারো। ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে কি কি পড়ে, যে 6টা আমরা পড়েছি তাই তো, রাইট টু ফ্রিডম, তারপর আরো যেগুলো আছে রাইট টু ইকুয়ালিটি, যে 6টা ফান্ডামেন্টাল রাইটস আমরা পড়েছি। বলছি আর্টিকেল ম্যাডাম, 226টা সব রকমের। হ্যাঁ হ্যাঁ বল। বলছি না আমি আজ থেকে জয়েন করেছি, আমি কি এই স্ক্রিনে যেগুলো আসছে ওগুলো লিখে নিতে হয়? আমি ওটা বলছি। না না তুমি সুকান্ত তাই তো? হ্যাঁ 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 ঠিক আছে, তুমি কিছু লিখতে হবে না তোমাকে, তুমি খালি ধরো আমি কিছু বলছি তখন যদি কিছু প্রশ্ন থাকে করো, বা সেটুকু নোট ডাউন করতে পারো, স্ক্রিনে যা আছে এটা তোমাদের অ্যাজ আ নোট পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখছি কেউ জয়েন করতে চাইছে, বাদল, ঠিক আছে তুমি খালি দেখতে থাকো, এই পুরো নোটটা তোমরা পেয়ে যাবে। দেখো এখানে এই 5খানা রাইট সম্পর্কে আমরা পড়বো, রিট সম্পর্কে আমরা পড়বো। দেখো প্রথমে হিবিয়াস কর্পাস, তারপর মেন্ডামাস, সার্টিওটারি, প্রহিবিশন আর কুইও ওয়ারেন্টো, ঠিক আছে, এগুলো একটা বেসিক স্ট্রাকচার তোমাকে দিয়েছি। এই স্ট্রাকচারটা মানে আবার পরে দেখবো, কারণ পরে নিয়ে আমি এটায় ফেরত আসবো, তাহলে তোমরা রিলেট করতে পারবে। দেখো ফার্স্টে এই যে এগুলোকে একবার আরেকবার আমি লেখা আছে হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্কিউটারি, কুইও ওয়ারেন্টো। এবার দেখো নেক্সট দেখো বলতে হিবিয়াস কর্পাস এটা কি,
টু হ্যাভ আ বডি অর টু প্রডিউস আ বডি, হিবিয়াস কর্পাস কখন? ধরো কোনো একটা কেসে, ঠিক আছে, ধরো কাউকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সে কিন্তু তখনই জিজ্ঞেস করতে পারে, যেমন আমরা দেখাতে হয় না যে অ্যারেস্ট ওয়ারেন্টটা, ঠিক উল্টো দিকের মানুষটারও কিন্তু সেম ক্ষমতা থাকে যে কেন তাকে অ্যারেস্ট দোষী সাব্যস্ত করা হচ্ছে। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রাইটস, মানে তার কিন্তু তাকে অ্যারেস্ট করার জন্য একটা যথোপযুক্ত রিজন জানার অধিকার থাকে। এটাই হচ্ছে হিবিয়াস কর্পাস, ঠিক আছে। এটাকে মানে বলছে এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিটস ফর পার্সোনাল লিবার্টি। দিস রিটস প্রোভাইড ইমিডিয়েট রিলিফ ইন কেস অফ আনলফুল ডিটেনশন। বলছে কোনো ক্ষেত্রে ধরো কারোর দোষ নেই, অযথা কাউকে যদি হেনস্থা করা হয়, সে কিন্তু মানে সেটা থেকে মুক্তি পাবে, অন্তত 24 ঘন্টাও তাকে কাস্টাডির আন্ডারে থাকতে হবে না। So writ of habeas corpus is issued if an individual is kept in jail and under a private care without any authority of law. মানে 24 ঘন্টার মধ্যে কিন্তু সে ছেড়ে বেরিয়ে আসতে পারে এই রেটটা দিয়ে, যদি তার বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ না থাকে। ম্যাম সরি বলছি যে টু হ্যাভ এ বডি অর টু প্রডিউস আ বডি, এটার মানেটা কি বলবেন? টু হ্যাভ আ বডি অর প্রডিউস আ বডি মানে তোমাকে তাকে মানে ধরো তাকে কেন তুমি প্রডিউস করছো, ঠিক আছে, মানে সে কিন্তু জানতে চাইতে পারে, তুমি যাকে অভিযুক্ত মানে অভিযোগ দাখিল করছো যার বিরুদ্ধে, তা সে কিন্তু জানতে চাইতে পারে, মানে তাকে একটা উপযুক্ত প্রমাণ দেখাতে হবে সে কেন অ্যারেস্টেড হচ্ছে, ঠিক আছে। বলছি ম্যাডাম, হিবিয়াস কর্পাস মানে তো বিনা মানে কাউকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো, তার কোনো দোষ নেই, সেটাকেই তো হিবিয়াস কর্পাস বলে নাকি? হ্যাঁ মানে এটাই তো, মানে ধরো একটা ক্রিমিনাল, ধরো যাকে ক্রিমিনাল হিসেবে তুমি শনাক্ত করেছো, ঠিক আছে, সে কেন অভিযুক্ত সে তোমার থেকে জানতে চাইবে, মানে সে দাবি করতে পারে এবং তাকে সেটা দেখাতে হবে, এবং সে যদি উপযুক্ত প্রমাণ না থাকে তাকে কিন্তু অ্যারেস্ট করা যায় না। মানে ধরো কেউ যদি মানে ক্রিমিনাল নয় এমন কেউ অথচ ফেঁসে গেছে, এরকম ক্ষেত্রে সে এই রিটটা প্রয়োগ করে, ঠিক আছে। এই যে দেখো এখানে লেখা আছে লাস্ট লাইনটা, এ ক্রিমিনাল হু ইজ কনভিক্টেড হ্যাজ দ্য রাইট টু সিক দ্য অ্যাসিস্ট্যান্স অফ কোর্ট বাই ফিলিং আপ অ্যাপ্লিকেশন রিড অফ হিবিস কর্পাস, মানে তাকে এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হয় ইফ হি বিলিভস দ্যাট হি হ্যাজ বিন রংফুলি ইমপ্রিজনড, মানে সে 24 ঘন্টার মধ্যে এটার উত্তর পেয়ে যায়, ঠিক আছে। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা দেখো, হু ক্যান অ্যাপ্লাই বলছে, এইটা সাধারণত যে অভিযুক্ত সে ছাড়াও আর থেকে সে তো করতেই পারে, সে তো অ্যাপ্লিকেশন ফিল আপ করতেই পারে। এখানে দেখো জেনারেল রুল ইজ দ্যাট অ্যান অ্যাপ্লিকেশন ক্যান বি মেড বাই এ পারসন হু ইজ ইলিগালি ডিটেন, বাট ইন সার্টেন কেসেস অ্যান অ্যাপ্লিকেশন অফ হিবিয়াস কর্পাস ক্যান বি মেড বাই এনি পারসন অন বিহাফ অফ প্রিজনার, এ ফ্রেন্ড অর এ রিলেশন, মানে তার হয়ে অন্য কেউ দাখিল করতে পারে, সে যে কেউ হতে পারে, ঠিক আছে। মানে যে অভিযুক্ত সেও করতে পারে এবং তার পক্ষ থেকে অন্য কেউ করতে পারে। মানে দাবি বলতে আমাকে কেন দোষী সাব্যস্ত সেই দাবিটা, না আমি কেন মানে হ্যাঁ আমাকে কেন হ্যাঁ, তুমি ধরে তুমি জানতে চাইতে পারো যে তোমাকে কেন করা হয়েছে, এবার তার এগেনস্ট মানে তোমাকে একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করতে দেওয়া হয়, ওটাকে বলে অ্যাপ্লিকেশন অফ হিবিয়াস কর্পাস। এবার তার এগেনস্টে ওদের প্রমাণ দেখাতে হয় যে কেন তোমাকে করা হলো। ওরা যদি উপযুক্ত প্রমাণ দেখাতে না পারে তখনই কিন্তু 24 ঘন্টার মধ্যে তোমার রিলিজ হয়ে যায়, কারণ 24 ঘন্টা বাদে বা এরকমও যদি হয়, ধরো ওদের কাছে প্রমাণ আছে, এবার তুমি যদি এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করো, ওরা 24 ঘন্টার মধ্যে কিন্তু তোমাকে কোর্টে প্রডিউস করবে একদম জাজের সামনে, মানে তোমার কেসটা তাড়াতাড়ি হবে, মানে তুমি যাতে তাড়াতাড়ি রিলিফ পেতে পারো, তোমাকে বেশি দিন কাস্টাডিতে রাখবে না, মানে তোমাকে যদি ইমিডিয়েট প্রমাণ দেখিয়ে রেখে দিতেও পারে, তোমাকে 24 ঘন্টা মানে তুমি এটা দাবি বলতে পারো যে 24 ঘন্টার মধ্যে তোমাকে কোর্টে প্রডিউস করতে হবে কেন তোমাকে আটকে রাখা হয়েছে। মানে ওরা যদি কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়েও যায়, তোমাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে, বুঝলে? হ্যাঁ, বুঝলাম। আচ্ছা দেখো, এই এই সমস্ত ধরো এই রিটস গুলো নিয়ে কিন্তু অসংখ্য কেস আছে, কিছু কিছু কেস জাস্ট ফর এক্সাম্পল তোমাদের আমি নিয়েছি, এরকম অসংখ্য কেস আছে আলাদা আলাদা ক্ষেত্রে। দেখো, দ্য সুপ্রিম কোর্ট এনলার্জ দ্য স্কোপ অফ হিবিয়াস কর্পাস মেকিং অ্যাভেলেবল দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য প্রিজনার্স। আচ্ছা, এটা তো একটা মানে কেস যেখানে এটাতে খুব একটা ভালো করে লেখা নেই, দাঁড়াও এখানে অনেক কটা কেস আছে যেখানে বলছি আমি, সেই একটা দেখবে খুব ইম্পর্টেন্ট একটা কেস, নাম হচ্ছে ওই কেশবানন্দ ভারতী কেস,
যেখানে এই জিনিসটা নিয়ে খুব আলোচনা হয়েছিল হিবিয়াস কার্পাস দিয়ে হিবিয়াস কার্পাসের ক্ষেত্রে এই কথাগুলো এসেছিল, বা কেশবানন্দ ভারতী কেসটা তোমাদের খুব আসেও এই সাপেক্ষে, যে বারবার এই ধরো আমাদের যে প্রিয়াম্বেলটা আছে, ঠিক আছে, এই যে প্রিয়াম্বেলটা আছে, প্রিয়াম্বেলটা কিন্তু মানে কনস্টিটিউশনের পার্ট না। ধরো কনস্টিটিউশনাল রেমেডি তুমি কখন অ্যাপ্লাই করতে পারবে, যেগুলো কনস্টিটিউশনের মধ্যে পড়ে। এবার প্রিয়াম্বেল হচ্ছে মানে একটা ইন্ডেক্স টাইপের, মানে পুরো কনস্টিটিউশনটাকে ছোট মানে একটা কংক্রিট ভাবে একটা জায়গায় করা আছে, লেখা আছে। এই প্রিয়াম্বেলটা ওর পার্ট না, বা প্রিয়াম্বেলে যেটা লেখা আছে সেটা সেটা জাজ কখন হবে, যদি সেটা কনস্টিটিউশনের পার্ট হয়। সেটা পার্ট নয়, সেটা নিয়ে কিন্তু এরকম জবাব দাখিল করা হয়েছিল। এবং তার উত্তরে এই এই ধরনের রিটস জারি করে বারবার করে কি হয় বলতো, যে এটাই মানে বারবার করে মানে কোর্টের বিরুদ্ধে এগুলো তো লেখা হয়, মানে এগুলো তো কনস্টিটিউশনাল রেমেডির কেস। একবার ওরা রায় দেয়, আবার যদি কোনো কেসের সাপেক্ষে সেই রায়টাকে কিন্তু তারা বদলে দেয়। তখন বলছিল যে এই ধরো কনস্টিটিউশনাল রেমেডির জন্য যে রিটস গুলো আমরা অ্যাপ্লাই করব, তাতে মানে কনস্টিটিউশনে অন্য কিছু চেঞ্জ করা যাবে না। তারপরে আরো কিছু কেসের সাপেক্ষে ওরা এটা বলল যে কনস্টিটিউশনকে মানে কনস্টিটিউশন তো কিছু লোক একটা সময়ের সাপেক্ষে লিখে গেছে, এবং এটাও তারা বলে গেছে যে এটা সময় সাপেক্ষে পরিবর্তনশীল। মানে বি আর আম্বেদকর এটাই বলে গেছিলেন যে তারা 1947 সালের ওই সময়ের সাপেক্ষে যে কনস্টিটিউশনটা রচনা করছে সেটা কিন্তু সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল হতে পারে, কিন্তু বলছে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ক্যান নট বি চেঞ্জড। কিন্তু বলছে কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার সেটা কখনো কিন্তু চেঞ্জ করা সম্ভব নয়, কিন্তু বেসিক স্ট্রাকচারকে ঠিক রেখে সময়ের সাপেক্ষে তার যা যা পরিবর্তন দরকার সেগুলো করা যাবে। ঠিক আছে, এখানে দেখো এই এডিএম জবলপুর ভার্সেস শিবকান্ত শুক্লা, এখানে দেখো ইট ওয়াজ হেল্ড দ্যাট দ্য রিট অফ হিবিস কর্পাস ক্যান নট বি সাসপেন্ডেড ইভেন ডিউরিং দ্য এমার্জেন্সি। এইখানে মানে ধরো হিবিয়াস কর্পাসে তো আমরা যে পয়েন্টস গুলো পড়লাম সেগুলোই ধরো এগুলো আছে, যে কখন কখন অ্যাপ্লাই হতে পারে, কারা কারা অ্যাপ্লাই করতে পারে। এই দেখো প্রথম কেসটাতে বলছে এইটা কিন্তু এমার্জেন্সি, যখন ধরো দেশে ন্যাশনাল ফিনান্সিয়াল এই ধরনের কোনো এমার্জেন্সি চলবে, তখনও কিন্তু এটাকে সাসপেন্ড করা যাবে না। মানে ধরো কাউকে এমার্জেন্সির সময় অ্যারেস্ট করা যায়, তখনও কিন্তু সে এটা অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, এই রায়টা তখন দিল। এগুলো সব কনস্টিটিউশনাল মানে সংস্কার হচ্ছে, ঠিক আছে, কনস্টিটিউশন যেটা রচনা ছিল সেটা সংস্কার হচ্ছে। দেখো 1976। ম্যাডাম, হ্যাঁ বলো। বলছি ম্যাডাম, বি আর আম্বেদকর যে কাস্টের যে কোটা করছে ওটাও তো 10 বছরের জন্য ছিল তো নাকি? তারপর ওটাকে পার্মানেন্ট করে দেওয়া হয়েছে, তাই তো? পার্মানেন্ট করা হয়েছে, কিন্তু ওটা সময় সাপেক্ষে পরিবর্তনশীল তো বলেছেন, কিন্তু আমাদের তো এখানে সিস্টেমে কোনো চেঞ্জ নেই, হ্যাঁ ওইটাই। তাই না? তুমি তো মানে এটা কিন্তু কনস্টিটিউশনে বলা আছে যে তুমি ওই জন্যই কনস্টিটিউশনাল রেমেডিটা করা আছে, হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পেতে পারি, দেখা যাক। আচ্ছা দেখো, হচ্ছে সেকেন্ড কেসটা দেখো, নারায়ণ ভার্সেস ঈশ্বরলাল। এইগুলো হচ্ছে খুব একটা মানে পপুলার কেস নয়, ঠিক আছে, পপুলার কয়েকটা কেস তোমাদের যখন কেস স্টাডি করাবো। দেখো, while deciding whether habeas corpus writs are civil or criminal in nature, মানে এটা কি ধরনের সিভিল রাইট or criminal right, it was held that the court would rely on the way the procedures in which local has been executed। বলছে যে তারপরে এর মধ্যে আর একটা জিনিস ক্যারেক্টারিস্টিক্স অ্যাড হলো, সেটা হচ্ছে এটা সিভিল না ক্রিমিনাল সেটা গুরুত্বপূর্ণ নয়, এটা মানে এটা অ্যাপ্লাই করে কারুর মানে এটা হচ্ছে কারুর মানে ইললিগালি যাতে কেউ অ্যারেস্ট হতে না পারে সেজন্য, এবং এটাতে মানে সেটা লোকাল কেস অনুযায়ী মানে সেই কেসটার সাপেক্ষে বিচার করা হবে সিভিল না ক্রিমিনাল। তারপরে দেখো, এটা হচ্ছে রুদলসা ভার্সেস স্টেট অফ বিহার। এটাও দেখো মানে তোমরা টাইমটা খেয়াল করবে, হ্যাঁ, 1965 1983। বলছে a person who had already completed his period of detention was still kept in jail for 14 years extra. Here read of habeas corpus was used and he was immediately released and he was also given exemplary damages। আচ্ছা, বলছে দেখো তার যে শাস্তি হয়েছিল তাকে
মানে সে মানে তার ধরো শাস্তি অনুযায়ী যে তার পিরিয়ডটা ছিল সেইটা সে কমপ্লিট করেছিল, তাছাড়াও তাকে 14 বছর এক্সট্রা রেখে দেওয়া হচ্ছিল। তখন সে এই হিবিয়াস কর্পাস অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে যে কেন তাকে রাখা হচ্ছে, মানে এটা তার জন্য সে কিন্তু সঙ্গে সঙ্গে রিলিজ পায়, মানে এটা দেখো এটা এর ক্ষেত্রে কার্যকর হলো, এবং তার জন্য যে সমস্ত ক্ষতিপূরণ সেটাও কিন্তু সে পেয়ে যায়। ঠিক আছে, তাহলে হিবিয়াস কর্পাসটা সবাই বুঝলে? হ্যাঁ ম্যাম। ওকে, নেক্সট দেখো, এটা হচ্ছে ম্যান্ডামাস। বলছে ইট মিনস উই কমান্ড, দেখো বলছে দিস রিট ইজ ইস্যুড ফর দ্য কারেক্ট পারফরমেন্স অফ দ্য ম্যান্ডেটরি আর পিওরলি মিনিস্টেরিয়াল ডিউটিস ইজ ইস্যুড অ্যাজ সুপিরিয়র কোর্ট টু আ লোয়ার কোর্ট অর গভর্নমেন্ট অফিসার। এইটাতে কোনো সুপিরিয়র কোর্ট কোনো লোয়ার কোর্টকে আদেশ দেবে যে তার কাজটা কোনো একটা ব্যাপারে খতিয়ে দেখার জন্য। বলছে দাস ইট সেফগার্ডস দ্য পাবলিক ফ্রম দ্য মিসইউজ অফ অথরিটি বাই অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ। বলছে কোনো একটা ক্ষেত্রে যারা অ্যাডমিনিস্ট্রেটর তাদের দ্বারা যে তারা যে জায়গাটা কি বলবো, তারা যে জায়গাটা অ্যাডমিনিস্ট্রেট করছে সেই জায়গায় কোনো মিস ইউজ যাতে না হয় তার জন্য সেটাকে ভালো করে খতিয়ে দেখার জন্য এই রাইটটা কিন্তু প্রযোজ্য। The person applying for mandamus must be sure that he has a legal right to compel the opponent to do or refrain from doing something. মানে ধরো ম্যান্ডামাস এই রাইট এই অ্যাপ্লিকেশন মানে কি বলবো এই অ্যাপ্লিকেশনটা কেউ তো ফিল আপ করবে, তার থেকে কিন্তু এই সিওরিটিটা নিয়ে নেওয়া হয় যে বিরুদ্ধে এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করছে সেখানে কিন্তু একটা যথাযথ যুক্তি আছে। Its main purpose is to ensure that the powers or duties are not misused by the administration or executive or fulfilled duly. আচ্ছা দেখো এখানে দেখো কোন কোন ক্ষেত্রে আগে এটা পড়ে নি, কোন কোন ক্ষেত্রে এই রিটটা অ্যাপ্লাই হতে পারে। দেয়ার মাস্ট আ লিগাল রাইট অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফর দ্য পারফরমেন্স অফ দ্য লিগাল ডিউটি। মানে ধরো কোনো একটা অঞ্চলে কোনো একটা বিষয়ে কোনো অ্যাডমিনিস্ট্রেটরের দ্বারা কোনো ডিউটি যদি অবহেলিত হয় তখন কিন্তু সেখানে এই যে কোনো সাধারণ মানুষ এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করলো এবং এটার জন্য মানে কি বলবো হায়ার কোর্ট থেকে লোয়ার কোর্টে অর্ডার আসে এই যে ব্যাপারটা খতিয়ে দেখার জন্য। দ্য নেচার অফ দ্য ডিউটি মাস্ট বি পাবলিক। আচ্ছা এটা কোনো পার্সোনাল কেস নয় কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি মানে কোনো পাবলিক ইন্টারেস্ট হতে হবে। অন দ্য ডেট অফ পিটিশন দ্য রাইট হুইচ ইজ সট টু বি ইনফোর্স মাস্ট বি সাবজিস্টিং। মানে আমাদের তো কনস্টিটিউশনাল রেমেডি অনুযায়ী বা কনস্টিটিউশন অনেক কিছু চেঞ্জ হতে থাকে বারবার, যেগুলো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে, যখন এই অ্যাপ্লিকেশনটা তারা ফিল আপ করবে সেই দিনে বা সেই সময় কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হতে হবে। যেমন ধরো রাইট টু প্রপার্টি বল, এখন রাইট টু প্রপার্টিটা সম্ভবত 1986 সালের পর লিগাল রাইট হয়ে গেছে, ফান্ডামেন্টাল রাইট নেই। এবার আমরা যদি আজকের দিনে দাঁড়িয়ে ওটাকে ফান্ডামেন্টাল রাইট হিসেবে দাবি করি এবং সেটা নিয়ে আমি এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করি সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে, দ্য রিট অফ ম্যান্ডামাস ইজ নট ইস্যুড ফর অ্যান্টিসিপেটরি ইনজুরি। এখানে দেখো এই বলছে যে এটা হচ্ছে শুধুমাত্র কিন্তু পাবলিক ইন্টারেস্টের বিষয়ে কাজ করবে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। কেস স্টাডি কি বলছে, বারাদাকান্দা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা এই কেসটা কি বলছে, ইন দিস কেস right of mandamus does not lie against a private individual or any private organization because they are not entrusted with a public duty. বলছে দেখো এটার ক্ষেত্রে কি কোনো অ্যাডমিনিস্ট্রেটরের তরফ থেকে কোনো রকম সমস্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করা যায়। এটা কিন্তু কোনো প্রাইভেট অর্গানাইজেশনের জন্য অ্যাপ্লিকেবল না, প্রাইভেট অর্গানাইজেশনের কিন্তু নিজস্ব পলিসিস থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা এখানে আরেকটা কেস দিয়েছে, গুজরাট স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন ভার্সেস লোটাস হোটেল। দেখো ফিনান্সিয়াল কর্পোরেশন হ্যাড অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য লোটাস হোটেল দ্যাট উইল রিলিজ দ্য ফান্ড সো দ্যাট ইউ ক্যান কমপ্লিট ইউর কনস্ট্রাকশন ওয়ার্ক। মানে লোটাস হোটেলের সাথে এই ফিনান্সের একটা কোনো ছিল যে তারা কোনো ফান্ড রিলিজ করবে তো তাদের কনস্ট্রাকশন চলবে, বাট লেটার অন দে রিফিউজ টু রিলিজ দ্য ফান্ডস আর লোটাস হোটেল অ্যাপ্রোচ এ গুজরাট কোর্ট অ্যান্ড হাই কোর্ট by using this right directs the authority to perform the public duty which promised to perform. বলছে যে দেখো এইখানে এই গুজরাট স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন, এটা হচ্ছে স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন, এটা কি এটা
একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। এটা হচ্ছে একটা এমন একটা বডি যেটা কিন্তু শুধুমাত্র প্রাইভেট অর্গানাইজেশনের মধ্যে আটকে নেই। সে একটা প্রাইভেট কোম্পানিকে এরম প্রমিস করেছে যে তার কনস্ট্রাকশনের জন্য ফান্ড রিলিজ করবে। তো সে যখন করেনি, সেক্ষেত্রে কিন্তু লোটাস হোটেল, মানে যেহেতু এটা মানে আমাদের এই ফিনান্স কর্পোরেশন কি একটা স্টেটের হয়ে কাজ করছে এবং সে একটা অ্যাডমিনিস্ট্রেটর, সেক্ষেত্রে কিন্তু তারা গুজরাট হাইকোর্টে গিয়েছিল এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে। এই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হলো, এর আগের ক্ষেত্রে ছিল না। দেখো, আচ্ছা, ম্যান্ডামাসটা বুঝলে সবাই? ম্যান্ডামাস নিয়ে কিছু বলবে? তোমার যদি বলছি কিছু ম্যাডাম, হ্যাঁ, বল বল। মাস পুরোটাই প্রাইভেট নয়, সব না, পাবলিক, মানে তাই তো? কোনো প্রাইভেট কোম্পানির জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল না। মানে ধরো মানে হয়, ধরো প্রাইভেট কোম্পানি ঠিক না, ধরো যারা সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে, ধরো কি বলবো, কোনো একটা প্রাইভেট কোম্পানি, ধরো এই যে ফিনান্সিয়াল কর্পোরেশন, ঠিক আছে, এরা কি করছে, এরা তো পাবলিকের সার্ভিস প্রোভাইড করছে এবং তারা কিন্তু এক্ষেত্রে চুক্তিবদ্ধ যে মানে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু তাকে তার কি বলবো, তার লাইসেন্সটা আছে, ঠিক আছে, মানে স্টেটের থেকে সারা লাইসেন্স পেয়েছে পাবলিককে সার্ভিস প্রোভাইড করার জন্য এক্ষেত্রে। কিন্তু ধরো কোনো কোম্পানির ক্ষেত্রে, ঠিক আছে, কোম্পানির ক্ষেত্রে ধরো অন্য কোনো কি বলবো, এর আগে যেটা ছিল, ঠিক আছে, কোনো একটা প্রাইভেট ইন্ডিভিজুয়াল, কোনো একটা প্রাইভেট কেস, সেক্ষেত্রে কিন্তু তারা মাথা গলাবে না। সেক্ষেত্রে কিন্তু এই রিটটাও অ্যাপ্লিকেবল না। মানে ধরো আচ্ছা আচ্ছা। এমন একটা জায়গায় তুমি কোনো কাউকে সার্ভিস প্রোভাইড করার জন্য লাইসেন্স পেয়েছো, তো তুমি সেখানে তোমার সেক্ষেত্রে হাইকোর্ট বা হায়ার কোর্ট থেকে অর্ডার আসবে লোয়ার কোর্টে যে তুমি এই কেসটা খতিয়ে দেখো, ঠিক আছে। এখানে কিছু যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে তারা কিছু সমস্যা করছে, কিন্তু ধরো আমার কোম্পানির সাথে আমার কোম্পানির কোনো কর্মচারীর অসুবিধা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা ওইখানে পৌঁছবে না, ঠিক আছে। ও, ঠিক আছে। ওকে, দেখো নেক্সট। রিট অফ প্রহিবিশন বলছে, writ of prohibition means to forbid or to stop, and particularly known as stay order। মানে এখানে কোনো একটা বডি, কোনো একটা তার আন্ডারে থাকা কাউকে কোনো কিছুতে স্টপ হওয়ার কথা বলে। This writ is used when a lower court or a body tries to transgress in the limits of the power vested in it। মানে ধরো হাইকোর্ট কোনো একটা বিষয়ে হস্তক্ষেপ করছে যেটা হাইকোর্টের গ্রিপের বাইরে, মানে বা হাইকোর্ট এটার বিষয়ে বেশি মাথা ঘামাচ্ছে, ঠিক আছে, তার রিটের বাইরে কোন একটা স্টেটের ব্যাপারে, সেই স্টেটের হাইকোর্ট হয়তো বেশি সে তার লিমিটের বাইরে গিয়ে কাজটা করছে, সেক্ষেত্রে এই রিটটা ইউজ হয়। তখন কি হয়, এটা তার সুপিরিয়র কোর্টই বলে যে এটা তোমার ইখতিয়ারের মধ্যে পড়ছে না, তুমি এখানে থেমে যাও, তোমাকে আর এই ব্যাপারে দেখতে হবে না। দেখো বলছে, ইট ইজ আ রিট ডাইরেক্টিং আ লোয়ার কোর্ট টু স্টপ ডুইং সামথিং হুইচ দ্য ল প্রহিবিটস ইট ফ্রম ডুইং। একদম মানে তারও হায়ার কোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আছে যে তোমার হস্তক্ষেপ করার দরকার নেই, তুমি এখানে থেমে যাও। ইটস মেন পারপাস ইজ টু প্রিভেন্ট অ্যান ইনফেরিয়র কোর্ট ফ্রম এক্সিডিং ইটস জুরিডিকশন অর ফ্রম অ্যাক্টিং কন্ট্রারি টু দ্য রুলস অফ ন্যাচারাল জাস্টিস। বলছে যে এটার মেন পারপাসটা কি, যে ইনফেরিয়র কোর্ট বা ধরো কোনো সিটি কোর্ট থেকে বা যেগুলো লোয়ার কোর্ট, মানে প্রত্যেকটা ধরো আমাদের যে জেলা কোর্টগুলো থাকে, তাদের একটা পাওয়ারকে সীমাবদ্ধ করার জন্য, ঠিক আছে, এবং এটা মানে ধরো একটা ন্যাচারাল জাস্টিং প্রসেসকে কিন্তু বাধা দেয়, এই জন্যই কিন্তু এই প্রহিবিশন রুলটা আছে। বলছে হোয়েন ইট ক্যান বি ইউজড, এটা সবসময় তোমার জানার বেশি দরকার, এটা জানলে তুমি ভালো করে বুঝতে পারবে। বলছে ইট ইজ ইস্যুড to a lower or a subordinate court by the superior courts in order to refrain it from doing something which it is not supposed to do as per law। আচ্ছা, এটা তো বোঝা গেল, এটা তো আগেই আমি বললাম যে সুপিরিয়র কোর্ট ইনফেরিয়র কোর্টকে বারণ করে দেয় যে তুমি এখানে তোমার আন্ডারে এই লটা নেই বা তোমার আন্ডারে এতখানি এই জুরিসডিকশনটা নেই, তুমি এটা স্টপ হয়ে যাও। It is usually was used when the lower courts acts in excess of their jurisdiction। আচ্ছা, it can be issued if the courts act outside its jurisdiction। তিনটা একই কথা বলা আছে যে যখন তার পাওয়ারের বাইরে অতিরিক্ত এটা হস্তক্ষেপ করে তখন। আচ্ছা দেখো, এটা হচ্ছে গোবিন্দ মেনন
versus State of India. But the writ is used in both cases where there is excess of jurisdiction and where there is absence of jurisdiction. আচ্ছা, এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে। আমরা তো এতক্ষণ ধরে প্রহিবিশনে পড়ে এলাম যে আমরা প্রহিবিশন অ্যাপ্লিকেশনটা তখনই ফিল আপ করতে পারি যখন দেখবো যে কোনো একটা আমার ব্যাপারে লোয়ার কোর্টে, ইনফেরিয়ার কোর্টে, বা ধরো আমাদের জেলা কোর্ট যেগুলো আছে তার অতিরিক্ত জুরিসডিকশন ফলাচ্ছে। তখন আর একটা ক্ষেত্রে করতে পারি যখন অ্যাবসেন্স অফ জুরিসডিকশন, মানে এক্সেস জুরিসডিকশনও একটা প্রবলেম, আবার অ্যাবসেন্স অফ জুরিসডিকশনও একটা প্রবলেম। এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা এই প্রহিবিশন রিটটা ফিল আপ করতে পারি। আচ্ছা, রিট অফ স্যাটিউটরি। লিটারালি স্যাটিউটরি মিনস টু বি সার্টিফাইড। এই কথাটার মানে কি? বলছে দ্য রিট অফ স্যাটিউটরি ইজ ইস্যুড বাই দ্য সুপ্রিম কোর্ট টু সাম ইনফেরিয়র কোর্ট অর ট্রাইব্যুনাল টু ট্রান্সফার দ্য ম্যাটার টু ইট অর টু সাম আদার সুপিরিয়র অথরিটি ফর প্রপার কনসিডারেশন। এটা বলছে যে স্যাটিউটরি মানে এখানে সুপিরিয়র কোর্ট মানে সুপ্রিম কোর্ট এখানে অর্ডার দেয় ইনফেরিয়র কোর্টটাকে, লোয়ার অর্ডার কোর্টকে। হ্যাঁ, না না না, ঠিক আছে, ইনফেরিয়র কোর্টকে যে এটা অন্য একটা জায়গায় শিফট করে দেওয়া হোক। ঠিক আছে, এটা কিন্তু প্রহিবিশনের থেকে কোথায় একটু আলাদা দেখো। এটা কিন্তু তাকে স্টপ হতে বলে না, বলে যে একটা স্পেশাল ইস্যু আছে, তো এটাকে মানে স্পেশাল কনসিডারেশনের জন্য সুপিরিয়র কোর্টের কাছে পাস করে দিতে। দেখো, when it can be issued, বলছে it can be issued in to a quasi judicial or subordinate courts if they act in the following way. বলছে কি কি? either without any jurisdiction or in excess. আচ্ছা, তোমরা কিন্তু এটা পড়তে পড়তে একটা জিনিস খেয়াল রাখবে, এটা যেন কোনোভাবে, এটা কিন্তু প্রহিবিশনের মতোই, কিন্তু প্রহিবিশন থেকে কোথায় আলাদা সেটাও তোমাকে বুঝতে হবে। In violation of the principle of natural justice, in opposition to the procedure established by law, if there is an error in judgment on the face of it. দেখো, এক্ষেত্রে অনেক কটা সমস্যা চলে এলো। আগের ক্ষেত্রে কি ছিল যে এটা তোমার যেটুকু দেখার দরকার তার বাইরে গিয়ে তুমি দেখবে না, এটা ছিল প্রহিবিশন। কিন্তু স্যাটিউটরি কি বলছে? এখানে কিছু রং জাজমেন্ট চলে এসেছে, জাজমেন্টে কিছু এরর আছে, সেই এরর গুলো ফেস করলে এটা তখন তার সুপিরিয়র কোর্টকে ফার্স্ট করতে হবে। বলছে ইন অপোজিশন টু দ্য প্রসিডিউর এস্টাবলিশড বাই ল। এর থার্ডটা কি বলছে? বলছে যে এমন মানে যখন জুরিসডিকশন প্রসিডিউর চলছে তখন ল দিয়ে, মানে যে ল গুলো অ্যাপ্লাই করছে এই লোয়ার কোর্ট গুলো, তখন কিছু অপোজিশন চলে আসছে, মানে যেগুলো কন্ট্রাডিক্টরি, যেগুলো অরিজিনাল স্ট্রাকচারের কন্ট্রাডিক্টরি, যেগুলো মানে সাধারণ একটা জাস্টিস প্রসেসকে কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু বলে না তুমি স্টপ হয়ে যাও, কিন্তু বলে তুমি তোমার হায়ার অথরিটিকে এটা পাস করে দাও। ঠিক আছে, দেখো এখানে বলছে টিসি বাসাপ্পা ভার্সেস টি নাগাপ্পার যে কেসটা, বলছে ইট ওয়াজ হেল্ড বাই দ্য কনস্টিটিউশনাল বেঞ্চ দ্যাট স্যাটিউটরি মে বি and is generally granted when a court has acted without jurisdiction or its excess of jurisdiction. বলছে কখন অ্যাপ্লাই করা হয়? যখন উইদাউট জুরিসডিকশন আর এক্সেস অফ জুরিসডিকশন। কিন্তু এটার থেকেও প্রমিনেন্ট বোঝা গেল এই কথাগুলোতে যে যখন জাজমেন্টে এরর আসে কিংবা এমন কিছু জাজমেন্ট কেসটা থেকে বেরিয়ে আসে যেটা মেন স্ট্রাকচারকে কন্ট্রাডিক্ট করে। তাহলে প্রহিবিশনের সাথে স্যাটিউটরির পার্থক্যটা বুঝতে পারলে? আচ্ছা ম্যাডাম, একটা কথা বলবো? হ্যাঁ, বলো বলো, অবশ্যই বলবে। বলছি ম্যাডাম, সুপিরিয়র কোর্টের নিচে যেসব কোর্টে কোনো কেস যদি আটকে যায় সেটা সুপিরিয়র কোর্টে হ্যান্ডেল করতে হবে, তাই তো? সুপিরিয়র কোর্ট যে রায় দেবে সেটাই ফাইনাল রায়। হ্যাঁ, সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের মানে সমস্ত কিছুর ঊর্ধ্বে, আমাদের দেশের সব থেকে ঊর্ধ্বে যেটা হচ্ছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে, তার উপরে কোনো কথা বলা যায় না। ধরো ধরো আমাদের কোনো সিভিল কোর্ট, ধরো আমাদের কোনো জমি নিয়ে সমস্যা, সমস্যা, আমরা সাধারণত জেলা ডিস্ট্রিক্ট কোর্টে যাব। ডিস্ট্রিক্ট কোর্টের মধ্যে যদি এই যে ডিস্ট্রিক্ট কোর্টে যদি ধরো আমরা কোনো ডিস্ট্রিক্ট কোর্টে একটা জাজমেন্ট দিল, ঠিক আছে, এবং মানে যেগুলো সিভিল কেস সাধারণত ডিস্ট্রিক্ট কোর্ট যদি কোনো জাজমেন্ট দেয়, সেটা নিয়ে যদি আমার কোনো সমস্যা থাকে, আমাদের এই রিট অ্যাপ্লিকেশন গুলো ফিল আপ করতে হয়, তখন সেটা আরো হায়ার অর্ডারে যায়। ঠিক আছে, এবং ধরো যেগুলো ফান্ডামেন্টাল রাইট, যেগুলোতে কোনো পাবলিক ইন্টারেস্ট জড়িয়ে থাকে, সেগুলো একমাত্র কিন্তু কি বলবো সুপ্রিম কোর্টে যায়।
যেমন ধরো এই শবরীমালা টেম্পলে ঢোকা নিয়ে যে সমস্যাটা, ঠিক আছে, সেটা কিন্তু একটা লোকাল জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেটা একটা বলতে পারো কেরালার একটা ছোট্ট জায়গা যেখানে টেম্পল আছে, সেখানে একটা এরকম সারা ভারতবর্ষে কত কত টেম্পল আছে যেখানে সেম সমস্যার ফেস সবাইকে করতে হয়। কিন্তু আহ, মানে ওই জিনিসটা এমন একটা ইন্টারেস্ট, যেটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছিল, এটা একটা মানে সেন্টিমেন্টাল ইস্যু হয়ে গেছিল, ওটা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে পৌঁছে গেছিল। ঠিক আছে। হুম, ঠিক আছে। আচ্ছা, তুমি যেটা জিজ্ঞেস করলে উত্তর পেলে? তোমার কি হ্যাঁ, মানে? ওটা আচ্ছা মানে আচ্ছা। আপনি বলছিলেন যে প্রথম মানে এমনি আমাদের ডিস্ট্রিক্ট কোর্টে যে কোনো কেস আটকে যায় সেটা সুপ্রিম কোর্ট রায় দেবে। না সুপ্রিম না না, সুপ্রিম কোর্টে কোর্ট হাইকোর্টে যাবে, হাইকোর্টে। হাইকোর্ট যাবে, হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট যাবে, তাই তো? না, হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট দেখো সব কেসে যায় না, যেটায় যেটায় কি বলবো ন্যাশনাল একটা ইন্টারেস্ট থাকে সেই ক্ষেত্রে যায়। না হলে ধরো সুপ্রিম কোর্টে ধরো খুব ঘোরতর সাজা, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে যায় না, সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে যায়। সুপ্রিম আচ্ছা, কোর্টে এই ধরনের ঠিক আছে। কেসগুলো যায় না, ন্যাশনাল ইন্টারেস্ট না থাকলে সেক্ষেত্রে যায় না। ঠিক আছে। সাজা কমানোর হ্যাঁ, জন্য রাষ্ট্রপতির কিছু পার্ডনিং পাওয়ার থাকে, তাদের তাদের কাছে যায়। মানে শুধু রাষ্ট্রপতি বলতে পারো না, রাষ্ট্রপতি ছাড়া আমাদের যে রাজ্যপাল, গভর্নরেরও কিছু পার্ডনিং পাওয়ার থাকে। সেইটা উম, তাদের কাছে যাচ্ছে। কেউ জয়েন করছে বোধহয়। আচ্ছা আচ্ছা, নেক্সট দেখো, এই যে এইটা আমি বোধহয় পড়ালাম না, এই কেসটা পড়ালাম কি, এটা পড়ালাম না বোধহয়। এই যে হারি বিষ্ণু ভার্সেস আহমদ ইশাক, দেখো, দ্য রিট ইজ ইউজড ফর কারেক্টিং অ্যান এরর অফ ল apparent on the face of records, it cannot be issued to correct an error of fact। এই একটা কেস ছিল যেখানে একটা মানে লোয়ার কোর্টে একটা মানে অ্যাপারেন্টলি মানে তখন মনে হয়েছিল কিছু একটা এরর আছে, সেজন্য এইটা অ্যাপ্লাই করা হয়েছিল এক্ষেত্রে। আর একটা দেখো, মদন গোপাল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া বলছে অ্যাপ্লাই বোথ প্রহিবিশন অ্যান্ড স্ট্যাটিউটরি প্রহিবিশন to prevent the court to proceed further with the case and statutory for quashing what already been decided। দেখো, ইনি দুটো অ্যাপ্লিকেশন ফিল আপ করেছিলেন। এখানে দুটো অ্যাপ্লিকেশন ফিল আপ হয়েছিল, একটা কিসের জন্য, প্রহিবিশন স্ট্যাটিউটরি, দুটোই। প্রহিবিশনে এটা কি করেছিল, লোয়ার কোর্টে হস্তক্ষেপ বন্ধ করার জন্য করা হয়েছিল। আর দ্বিতীয়টা হচ্ছে অলরেডি যে মানে ভুল এরার এরারফুল জুরিসডিকশনটা তারা দিয়ে দিয়েছে, সেটাকে কারেক্ট করার জন্য। এখানে দুটো কেস একসাথে অ্যাপ্লাই করেছিল। আচ্ছা দেখো, লাস্ট রিট অফ কো ওয়ারেন্ট বলছে দিস লিটারালি মিনস অন হোয়াট অথরিটি ওয়ান ইজ হোল্ডিং দ্য পাবলিক অফিস। বলছে মানে ধরো কেউ কোনো পাবলিক অফিস হোল্ড করে আছে, ধরো আমি এই চেয়ারটা হোল্ড করে আছি, ধরো আমি কোনো একটা গুরুত্বপূর্ণ পদ দখল করে আছি, আমি আমাকে কেউ আমাকে আমাকে যদি কেউ জানতে চায় আমি এখানে আমার এখানে বসার যোগ্যতাটা কি, সেটা হচ্ছে এই ওয়ারেন্ট। এটা কিন্তু যে কোনো অফিসিয়ালের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যেতে পারে। বলছে দেখো, ইট ইজ আ অফিসিয়াল রিট ইস্যুড উইথ আ ভিউ টু রেস্ট্রেনিং এ পার্সন ফ্রম অ্যাক্টিং ইন আ পাবলিক অফিস টু হুইচ ইট ইজ নট এন্টাইটেলড। মানে সত্যি সে সেখানকার অরিজিনাল অফিসিয়াল কিনা সেটা জানার জন্য কিন্তু এটা দাখিল করা যেতে পারে। বলছে ফর এক্সাম্পল, এ পার্সন অফ 62 years has been appointed to fill a public office whereas the retirement age is 60 years. Now the appropriate high court has a right to issue a writ of quo warranto against the person and declare the office vacant। বলছে দেখো, এখানে এখানে যেটা বলেছে, বলছে একজন 62 ইয়ার্স এ ধরো অ্যাজ পার দ্য ল, এখন কিছু কিছু ক্ষেত্র ছাড়া অনেক কোনো কোনো এক একটা কোম্পানির বা এক একটা জায়গায় এক একটা রকম পলিসিস আছে, যে ধরো জাজ 65 ইয়ার্স এ রিটায়ার করে, ডক্টর 65 ইয়ার্স এ রিটায়ার করে, একজন নার্সিং স্টাফ 62 ইয়ার্স এ রিটায়ার করে, এমনি সাধারণ সরকারি অফিসের ক্ষেত্রে 60 ইয়ার্স এ, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে 58 ইয়ার্স এ, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পলিসিস থাকে। তো এবার ধরো যেখানে যে জায়গায় এখানে যে উদাহরণটা দিয়েছে, যে জেনারেলি 60 ইয়ার্স যেখানে রিটায়ারমেন্ট, সেখানে যদি 62 ইয়ার্স এর একজন লোক থেকে থাকে, সেখানে কিন্তু কোর্ট তার বিরুদ্ধে এই ওয়ারেন্ট অ্যাপ্লাই করে, ঠিক আছে, তাকে কিন্তু মানে রিটায়ারমেন্ট করে দিতে পারে এবং সেখান থেকে সেই অফিস মানে ওই পোস্টটাকে ভ্যাকেন্ট করে দিতে পারে। ঠিক আছে, মানে একটা কথা হ্যাঁ, বলো বলো বলো। ওই যে ম্যাডাম, এখন যেটা বেরিয়েছে এক্স সার্ভিসম্যান, ওটা কি 60 আপে যারা বয়স তারাই ফিল আপ করতে পারবে না?
না না তা না, এক্স সার্ভিসম্যান তো তা নয়। এক্স সার্ভিসম্যান তো হচ্ছে এটা বরাবরই ছিল। ধরো যারা কোনো একটা জায়গায় চাকরি করে এসছে, ধরো এই মিলিটারি এসব ক্ষেত্র থেকে যারা আসে, তাদের তো মানে ধরো জীবনের প্রথম 15-16 বছর চাকরি করার পর তারা ছেড়ে বেরিয়ে আসতে পারে। ধরো 35 বছর হয়ে গেলে, ধরো মানে নন টেকনিক্যাল ফিল্ডে তো তারা সবসময় থাকে না, টেকনিক্যাল ফিল্ডে যারা আছে তারা থেকে যেতে পারে। মানে যেখানে ধরো অ্যাজ আ ফোর্স হিসেবে কাজ করে, সেখানে থেকে কিন্তু মানে একটা টাইম পর রিটায়ারমেন্ট নিয়ে নিতে হয়। তারা এখানে এসে তাদের তো তখন ধরো কেউ যদি 35 বছরে চলে আসে, তার তো এখনো চাকরি করার টাইম থাকে, তারা ফিল আপ করতে পারে এবং ওদের ক্ষেত্রে কাট অফ গুলো অনেক কম থাকে। বুঝতে পারলে? তারা অ্যাপ্লাই করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 60 ইয়ার্সে সবাইকার রিটায়ারমেন্ট, মানে 60 থেকে 65 এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে তো সবাই মোটামুটি রিটায়ারমেন্ট। ঠিক আছে, দেখো। আচ্ছা, সেম এক্সাম্পলই এখানে দিয়েছে। দেখো, এখানে একটা বলছে Byte versus state of UP, where the holder of an office has been continuing in office for a long time and there is no complaint against him, the court refused the right as it would have been vexatious. বলছে যে এখানে একটা এখানে অদ্ভুত কেসটা বলছে যে সে মানে ফর আ লং টাইম একটা কোনো অফিস হোল্ড করেছিল, কিন্তু কোর্টও তার বিরুদ্ধে রিফিউজ করে দেয়, মানে এই মানে এই অভিযোগটা। কারণ ওই জায়গাটা ওরম ভ্যাকেন্টি ছিল, ওখানটা কিছু ছিল না তো। ও সে যখন সার্ভিস প্রোভাইড করছিল, এক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য হয়নি। অ্যাকচুয়ালি এই কেসগুলো নিয়ে না অনেক সমস্যা থাকে, জানো তো। মানে ধরো আজকে একটা রায় দিল, তো আবার 2 বছর বাদে একটা কেস হলো, তাতে রায় বদলে গেল। এরকম অসংখ্য কেস স্টাডি, মানে কেস স্টাডি করা যায়। আচ্ছা দেখো, আজকে এই 5টা রিট নিয়ে এইগুলোই আমার বলার ছিল। এবার তোমরা বলো যে, আচ্ছা এখানে একটা পুরোনো ছবিটা আমি ফেরত দেই, যেটা আমি একদম প্রথমে দেখিয়েছিলাম। হ্যাঁ, এই যে এইটা এবার দেখো, তোমরা বুঝতে পারবে। দেখো, হিবিয়াস কার্পাস বলছে, ধরো কেউ বিনা অভিযোগ, মানে কেউ যদি মনে করে আমি দোষ করিনি অথচ আমাকে অভিযুক্ত করা হয়েছে, সে এই ক্ষেত্রে হিবিয়াস কর্পাসটা অ্যাপ্লাই করতে পারে। সে করতে পারে, আর কে কে করতে পারে বলেছি? তার তরফ থেকে যে কেউ, তাই তো? হিবিয়াস কর্পাস কি খালি অভিযুক্ত নিজে করতে পারে, না সবাই করতে পারে বলো? না, পরিবারের সদস্যরাও করতে পারে। পরিবার না, মানে যে কেউ করতে পারে তার তরফ থেকে। হ্যাঁ, বন্ধু বন্ধু যে কেউ করতে পারে। বন্ধু, হ্যাঁ বন্ধু তো যে কোনো কাউকেই বলা যায়, মানে যে কেউ করতে পারে। ঠিক আছে, আচ্ছা। কোনো মিসিং ডকুমেন্টস যদি পেয়ে যায় তখনই রিপোর্ট করে। আচ্ছা বলো, ম্যান্ডামাসটা বলো, এটা কি বলেছে? ম্যান্ডামাসটা কি বলেছিলাম? এটা পাবলিক ডিউটি, এটা প্রাইভেট ডিউটি নয়। মানে প্রাইভেট কেসে এটা থাকবে না, এটা হ্যাঁ শুধু হ্যাঁ, অনলি একদম তাই। ধরো যদি কোনো মানে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, কোনো অ্যাডমিনিস্ট্রেটর, যেটা কোনো সার্ভিস প্রোভাইডার, এরকম ক্ষেত্রে কিন্তু এই ম্যান্ডামাসটা, মানে সে যদি সেক্ষেত্রে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, সেক্ষেত্রে কিন্তু ম্যান্ডামাস অ্যাপ্লাই হবে। কোনো কিন্তু একদম কোনো ব্যাপারে প্রাইভেট কোনো ব্যাপারে কিন্তু নয়। মানে ধরো তোমার সাথে আমার কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই ম্যান্ডামাসটা, ধরো আমি তোমাকে এরকম, ধরো আমি আমার বাড়ির কোনো কর্মচারীকে কোনো মাইনে দিচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু ম্যান্ডামাসটা বা তার কোনো সুযোগ সুবিধা আমি গ্রান্ট করছি না, সেক্ষেত্রে কিন্তু ম্যান্ডামাসটা অ্যাপ্লাই। ঠিক আছে, আচ্ছা দেখো। আর এরপর হচ্ছে স্যাটিউটারি। সুপ্রিয়র কোর্ট যেখানে স্টপ করে যে তুমি তোমার একটা লিমিটের মধ্যে থাকো, তাই তো? আচ্ছা, হ্যাঁ প্রহিবিশন আগে তাকে স্টপ করে দেয়, আর সার্টিউটারিটা হচ্ছে ট্রান্সফার করে। এই দুটো খুব সুন্দর ওয়ার্ড দেখা বলেছে। প্রহিবিশন স্টপ করে দেয়, আর সার্টিউটারি ট্রান্সফার করতে বলে। তার জুরিসডিকশনটাকে আরেকবার খতিয়ে দেখার জন্য সেটাকে ট্রান্সফার করতে পারে। আচ্ছা ম্যাডাম, তাহলে তো প্রোহিবিশনটা আগে রাখা উচিত ছিল, কারণ ও স্টপ করলে তারপরে তো ট্রান্সফার হবে। হ্যাঁ, এটা আগে দেওয়া উচিত ছিল। আমি যখন পড়িয়েছি আগে দেওয়া আছে। হ্যাঁ, এই ইমেজটাতে এটা পরে আছে। প্রহিবিশনটা অবশ্যই আগে। ঠিক আছে, সুপ্রিয়র কোর্ট পুরো তোকে তার এখতিয়ারের মধ্যে স্টপ করিয়ে দেয়। আর এরপরে হচ্ছে quo warranto, যেটা হচ্ছে বলে যে শো প্রুফ অফ ইওর অ্যাপয়েন্টমেন্ট, মানে তুমি এখানে আছো
তার জন্য তুমি সব কটা ধরো কোনো একটা পদে থাকার জন্য যে কি বলবো শর্তগুলো কন্ডিশনগুলো ফিল আপ করতে হয়, ফুলফিল করতে হয়, সেইগুলো সবকটা আছে কিনা এটা নিয়ে কিন্তু তোমার তোমার কোনো একটা অফিসিয়ালের বিরুদ্ধে যে কেউ এটা দাখিল করতে পারে। ঠিক আছে, তাহলে ওই জন্যই বললাম এটা তো আমরা পরে আসবো, যাতে তোমাদের পুরো পড়া হয়ে গেলে তোমরা বুঝে যাও। ঠিক আছে, তাহলে আজ বোঝা গেল কি সবাইকার? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কারোর হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই করো, অসুবিধা নেই। ঠিক আছে, এটা একবার বাড়িতে নোটটা পড়ো, পড়ে যদি কিছু মনে হয় বলবে। ঠিক আছে? ঠিক আছে। হুম। ম্যাম ভালো আছেন তো অনেকদিন পর? হ্যাঁ, ভালো আছি। একটু তোমার হ্যাঁ, তো ঠান্ডা লেগে গেছে ম্যাডাম, বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটু শরীরটা খারাপ। আর তোমার তো বিয়ে বাড়ি কেমন কাটলো? আমি যেতে পারলাম না খুব। হ্যাঁ, পরে অবশ্যই কোনো এক সময় যাব। ঠিক আছে? হ্যাঁ স্যার বলেছেন আমাকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কেটেছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা স্যার বলছি হ্যাঁ বলছি তোমরা এখন তো 7:15 7:03 মতো বাজে, তো ওই 7:15-20 নাগাদ জয়েন করো। ঠিক আছে, 15 নাগাদ জয়েন করো ওই লিঙ্কটাতে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আমি এই লিঙ্কটা এখানে এন্ড করে দিচ্ছি। ঠিক আছে। ম্যাডাম নতুন করে লিঙ্ক দেবেন তাই তো? না, তোমার এখন ওই ক্লাস নেই সুকান্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জিআই ক্লাসটা কালকে রাত্রিবেলা আছে। আচ্ছা ঠিক আছে। তুমি গ্রুপে লিংক পেয়ে যাবে। ঠিক আছে, তুমি গ্রুপটা খেয়াল রাখবে, তাহলেই হবে। মানে স্যার আজকে আর আমার কোনো ক্লাস হবে না তাই তো? তোমার আর কোনো ক্লাস নেই, ওদের ক্লাস আছে টেকনিক্যাল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। হুম।